প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে তোমাদের আবার স্বাগত। আমরা আজকে অর্থনীতি বিষয়ে দ্বিতীয় অধ্যায়, অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে এই বিষয়টার উপর আলোচনা করব। সেটা হলো ভোক্তা এবং উৎপাদকের আচরণ। এই অধ্যায়টা আজকে আমি কেন শুরু করলাম দ্বিতীয় অধ্যায়, কারণ আমরা বেশ খানিকটা পড়াশোনা প্রায় শেষ করে ফেলেছি এর আগে। এটা শুরু করার কারণ হলো নতুন করে একাদশ শ্রেণী আমাদের ইনক্লুড হচ্ছে, যে কারণে তারাও যাতে কিছুটা সময় পড়াশোনার ভিতরে থাকতে পারে, তাদের জন্যই বিশেষ করে এই ক্লাস। এবং দ্বাদশের ছাত্রীরাও এই ক্লাসগুলো একটু খেয়াল করে দেখবে, যেটা তোমাদের পুরনো পড়া ছিল সেগুলো তোমরা আবার রিভাইজ করবে। তো আজকে আমরা শিখবো চাহিদা বৃদ্ধি। চাহিদা কি? প্রথমে চাহিদা বৃদ্ধির তার ব্যাখ্যা এবং চাহিদা বৃদ্ধির ব্যাখ্যার ক্ষেত্রে কি কি সমস্যা বা ত্রুটি বিচ্যুতি রয়েছে, চাহিদা সূচি আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, চাহিদা রেখাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, এবং চাহিদা স্থিতিস্থাপকতা, এটার একটা সূত্র আছে, যে সূত্রটাকে আমরা আজকে বের করব এবং তোমাদের যাতে শেখা হয় সেই কারণে এইটা আলোচনা আমি নিয়ে এসেছি। তো মনোযোগ দিয়ে সবাই শোনো। চাহিদা কি? আমরা মূলত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বা কোনো ইচ্ছাকে বলে থাকি চাহিদা, কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র ইচ্ছা শক্তিকেই চাহিদা বলে গণ্য করা হয় না, বরঞ্চ কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার সাথে সাথে দ্রব্যটি কেনার মতো সামর্থ্য তার থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছাটাও থাকতে হবে। সামর্থ্য আছে কিন্তু সে খরচ করতে চায় না, অর্থ সে জমা করে রাখে বা সঞ্চয় করে রাখে অথবা পকেটে করে নিয়ে ঘুরতে থাকে, এই ধরনের ক্ষেত্রে চাহিদা সৃষ্টি হয় না। সেই কারণে আমরা বলতে পারি চাহিদা হলো কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, তার সাথে দ্রব্যটা ক্রয় করার মতো সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, এই তিনের সমন্বয়কে আমরা চাহিদা বলতে পারি। এছাড়াও চাহিদা সম্পর্কে অনেক সংজ্ঞা অর্থনীতিতে আছে। আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট দামে ভোক্তা বা ক্রেতা কোনো দ্রব্যের যতখানি দ্রব্য ক্রয় করতে রাজি থাকেন বা প্রস্তুত থাকেন, সেটাকেও চাহিদা বলে গণ্য করা হয়। এখন এই চাহিদাটা সাধারণত ক্রেতাদের সৃষ্টি, চাহিদার সৃষ্টি হয় ক্রেতার মাধ্যমে, কাজে ক্রেতা রিলেটেড হলো চাহিদা বিধি। চাহিদা বিধির ক্ষেত্রে অনেকগুলো নির্ধারক আছে। কি কি কারণে চাহিদা নির্ধারিত হয়, আজকের ক্লাসে আমরা নির্ধারকগুলো আলোচনা করার সময় পাবো না, তারপরেও আমি একটু বলে রাখি যে ভোক্তার আয়, দ্রব্যের দাম, ভোক্তার রুচি পছন্দ, ভোগ অভ্যাস, সংখ্যা, কতজন ক্রেতা কিনছেন, যদি ক্রেতার সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে চাহিদা বিধি পরিবর্তন হতে পারে, কার্যকর নাও হতে পারে। যদি ভোক্তার সংখ্যা কমে যায় সেই ক্ষেত্রেও চাহিদা বিধি কার্যকর হওয়াটা সম্ভব হয় না। তো চাহিদা বিধি কাকে বলা হবে? চাহিদা বিধি হলো দ্রব্যের ভোক্তার অন্যান্য যত রিলেশনগুলো আছে, যতগুলো নির্ধারক আছে চাহিদা নির্ধারণের ক্ষেত্রে, সেই অন্যান্য বিষয়গুলো স্থির থেকে, অন্যান্য বিষয় কোনগুলো বললাম? দ্রব্যের দাম ছাড়া ক্রেতার আয়, ক্রেতার রুচি পছন্দ, ক্রেতার ভোগ অভ্যাস, এই বিষয়গুলো স্থির থেকে, বিকল্প দ্রব্য, পরিপূরক দ্রব্যের দাম, এগুলো স্থির থেকে যদি দ্রব্যের দামটা বাড়ে, বৃদ্ধি পায়, দামের বৃদ্ধি হলে চাহিদাটা কমবে। এটা একটা নিয়ম। আমরা যখন বাজারে যাই তখন আমরা কি করি, আমাদের যারা ক্রেতাদের যেটা কাজ, সেটা হলো, যেটা মেন্টালিটি, যে তারা যখনই যে কোনো দ্রব্যের দাম দেখে যে বেড়ে গেছে তখন সেই দ্রব্যটা পরিমাণে কম কিনে। এরকম ভাবে সব ক্রেতাই যদি কম কিনে তার মানে সার্বিকভাবে চাহিদাটা কমে যায়। আর যদি দামটা কম থাকে তখন সেই দ্রব্যের প্রতি আমাদের আকর্ষণটা বেড়ে যায়। এটার নানা কারণ আছে, যে কারণে আমরা এই নিয়মে চলি। আর দামটা যদি কমে তাহলে চাহিদা
বাড়বে। অর্থাৎ অন্যান্য সকল বিষয় স্থির থেকে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক, বৃদ্ধি কমবে, কমে বাড়বে, অর্থাৎ যখন কমে তখন সে বেড়ে যায়, এটা কমছে ওটা বাড়ছে। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ককে যে বিধি দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা বলে থাকি চাহিদা বিধি। এখন চাহিদা বিধিটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি? তখন আমাদের আসবে চাহিদা সূচি তৈরি করা, চাহিদা রেখা তৈরি করা। চাহিদা বিধির ব্যাখ্যা প্রথমে সূচি দিয়ে। সূচিটা কাকে বলে? দামের সাথে চাহিদার যে সম্পর্ক, বিপরীত সম্পর্ককে যখন আমরা কোনো গাণিতিক উপায়ে প্রকাশ করে থাকি তখন সেটাকে বলা হবে সূচি। আমরা চাহিদা সূচি, তোমরা 9, 10 যারা পড়ে এসেছো, একাদশের ছাত্রীরা, তারা এঁকেছো, তৈরি করেছো। সূচি আমরা নিজের মতন করে তৈরি করতে পারি, তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেও তৈরি করতে পারে। সূচি তৈরি করার নিয়ম হলো দুটো অংশ থাকবে, একটাকে বলা হয় দামের অংশ আর একটা হলো চাহিদার অংশ। এখানে আমরা বাম পাশে দামকে দেখাবো। দামের একক হলো প্রাইস, যেহেতু ইংরেজিতে এটাকে বলা হয় সেজন্য পি দিয়ে প্রকাশ করা হয়। বাংলাদেশি যে মুদ্রার একক আছে সেটা হলো টাকা, যে কারণে দামকে আমরা টাকা দিয়ে প্রকাশ করি। তাহলে আগে আমরা আসি সূচি কাকে বলা হবে। তাহলে দামের সাথে চাহিদা, এখানে আমরা লিখব চাহিদার পরিমাণ। এখন এই দামের সাথে চাহিদার পরিমাণের যে বিপরীত সম্পর্ক চাহিদা বিধিতে প্রকাশ করা হয়, সেই সম্পর্ককে যখন গাণিতিক উপায়ে এরকম সূচির আকারে আমরা উপস্থাপনা করব তখন সেটাকে আমরা বলবো চাহিদা সূচি। এখন আমরা আসলে চাহিদা বিধিকে ব্যাখ্যা করি সূচির সাহায্যে। তাহলে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণকে ইংরেজিতে বলা হয় কোয়ান্টিটি অফ ডিমান্ড। যে কারণে এটা প্রকাশের অনেকগুলো একক আছে। কিউ দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল কিউ। আমরা স্মল কিউ দিয়ে এটাকে প্রকাশ করতে পারি, আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি, অথবা কিউ ডি দিয়েও প্রকাশ করা যায় বেস করে, কিউ স্মল কিউ ডি দিয়েও প্রকাশ করা যায়। অর্থাৎ এর যে কোনোটা যদি ব্যবহার হয় সেটা ঠিক আছে। চাহিদার পরিমাণ, বাংলাদেশের পরিমাণের অনেক একক আছে, আমরা যে কোনো একটা ধরে নিতে পারি কেজি। কত কেজি দ্রব্য সে কিনছে একটা নির্দিষ্ট দামে। ধরে নেই দাম শুরু করলাম আমরা 10 টাকা থেকে। এটা সম্পূর্ণ হলো প্রথমটা নিজের মন মতো করে দিবে যে 10 টাকা দামে সে 20 কেজি দ্রব্য কিনবে। 20 কেজি দ্রব্য সে কিনছে 10 টাকা দরে। যদি দামকে বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ বাজারে দ্রব্যের দাম বেড়ে গেল, সেক্ষেত্রে সে কেমন করে চাহিদা সৃষ্টি করবে বা চাহিদার পরিমাণ তার কেমন হবে? আমরা বিধি অনুযায়ী জানি চাহিদা এখানে বাড়লে দাম কমে যাবে। তাহলে 15 কেজি আমরা কিনলাম, যদি তারপরে আরো দাম বেড়ে যায় 20 টাকা হয়, সেক্ষেত্রে চাহিদা আরো কমে যাবে 10 কেজি হলো। অর্থাৎ এইভাবে দ্রব্যের দাম যত বাড়বে ততই আমাদের চাহিদার পরিমাণটা কমে আসবে। বিপরীতভাবে যদি আমরা ধরি যে 20 টাকা দামের চাহিদা হলো 10 কেজি, যদি দাম কমে 15 টাকা হয়, সেক্ষেত্রে সে চাহিদা 15 হবে, বেড়ে যাবে। দাম আরো কমলো, সেক্ষেত্রে আরো চাহিদা বেড়ে যাবে। এইভাবে আমরা চাহিদা সূচিকে প্রকাশ করে থাকি। পরের অংশে আসছে চাহিদা রেখা। এই চাহিদা রেখাটা কি জিনিস? চাহিদা রেখা দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক সেটাকে আমরা যে তালিকা বা সূচিতে প্রকাশ করেছি, এটা জ্যামিতিক প্রকাশ হলো চাহিদা রেখা। অর্থাৎ দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে যখন কোনো রেখাচিত্রের সাহায্যে বা জ্যামিতিক আকারে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হবে চাহিদা সূচি। তাহলে চাহিদা সূচি আমরা এই তালিকার যদি তৈরি করি, পাশেই আমরা করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে x and y অক্ষ। অক্ষ তো তোমরা সবাই চিনো,
নিয়ে করেছি, একাদশ দ্বাদশের ছাত্রীরা তারা প্রথম থেকেই শিখেছে এগুলো, এক্স অক্ষ এন্ড ওয়াই। এই দুটো অক্ষের ভিতরে আমরা এই দুটো অংশকে কোথায় কোনটাকে উপস্থাপন করব? মনে রাখবা সবসময় দামটা এই লম্ব অক্ষে হয়, দাম ওয়াই অক্ষ, এটাকে আমরা বলি উলম্ব অক্ষ, অথবা বলি লম্ব অক্ষ, অথবা বলি ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই অক্ষ, দাম। আর এখানে আমাদের আসবে চাহিদার পরিমাণ। এখন এই চাহিদার পরিমাণ আর দাম এই দুটোকে আমরা এখানে পয়েন্ট আউট করব। দামগুলো আমরা দিয়েছি 10 টাকা, 15 টাকা, 20 টাকা। এখানে যদি 10 হয়, 10 টাকা দাম, এটা ধরে নিয়ে আমাদের 15 সমান সমান ডিসটেন্সে আমরা ঘরগুলো কেটে নেব 20 টাকা, 10, 15, 20। আর এখানেও কেটে আছে 10, 15, 20 কেজি, তাহলে 10, 15, 20 কেজি এখানে আমরা কেটে নেব, এটা 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 10, 15, 20। এখন আমরা কিভাবে রেখাটা আঁকবো? 10 টাকা দামে দ্রব্যের পরিমাণ বা চাহিদার পরিমাণ ছিল 20 কেজি, দাম হলো 10 টাকা, কেজি হলো 20। এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে দেব এইভাবে রেখা দেব, এবং এই পয়েন্টটার একটা নাম দিয়ে দেব এ। তারপরেরটাতে আছে 15 টাকা দাম, সেই ক্ষেত্রে সে চাহিদা করেছিল 15 কেজি, এটা 15-র সাথে যুক্ত করে দিতে হবে, এবং এদের যে পয়েন্ট আউট হবে এটা হলো বি বিন্দু। তারপরে 20 টাকা দামে চাহিদার পরিমাণ হয়েছিল 10 কেজি, এটাকে আমরা 10-এর সাথে যোগ করে দিব, এটার পয়েন্ট আউট হবে সি বিন্দু। এখন এই এ বি সি তিনটা পয়েন্টকে আমরা যুক্ত করে দেব, এ বি সি তিনটাকে যুক্ত করে এই দুটো পয়েন্ট রেখার মাথায় দুটো ডি লিখে দেব, অর্থাৎ এটা হলো ডিমান্ড কার্ভ, এর নাম হলো ডিমান্ড কার্ভ, ডি এম এ এন ডি সি আর ভি, চাহিদা রেখা। এখানে আমরা কি করেছি? দাম 10 টাকায়, চাহিদার পরিমাণ 20 কেজি, তাদের সমন্বিত বিন্দু এ। 15 টাকা দামে চাহিদার পরিমাণ 15 কেজি, তাদের সমন্বিত বিন্দু বি। 20 টাকা দামে চাহিদার পরিমাণ 10 কেজি, তাদের সমন্বিত বিন্দু সি। এ বি সি বিন্দুর সমন্বিত রেখা বা যোগফল ডিডি রেখা, যেটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এই নিম্নগামী রেখাটাকে আমরা বলে থাকি চাহিদা রেখা। এই রেখা কেন নিম্নগামী হলো? যে একটার সাথে আরেকটার সম্পর্ক, দামের সাথে চাহিদার সম্পর্ক হলো বিপরীত। একজন যদি বেড়ে যায় অপরজন কমে যায়, একজন যদি কমে তাহলে অপরজনের বৃদ্ধি ঘটে। এখন আসি আমরা চাহিদার স্থিতিস্থাপক। না, এটার ব্যতিক্রমগুলো আমাদের জানা দরকার। আরেকটা অংশ বাদ চলে গেছে, ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি? ত্রুটি, সমস্যা। কি সমস্যা আছে এই তত্ত্বটাতে? চাহিদা সম্পর্কে অর্থনীতিবিদরা যে তত্ত্ব দিয়েছেন, চাহিদা যদি অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এটা কখনো কখনো কার্যকর হয় না। কখন হয় না? এখানে আমি লিখে রেখেছি, যদি ভোক্তার রুচি অভ্যাসের পরিবর্তন ঘটে। ভোক্তা যে ধরনের দ্রব্য খেত, মনে করো একজন ভোক্তা হয়তো ভাত খেতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে সে যদি দেখে যে ভাত খেতে ভালো লাগে না, সে রুটি খায়, তাহলে চালের দাম যদি কমেও যায় সেই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি বাড়বে না, চাহিদার পরিমাণটা বাড়বে, কারণ সে তো রুটিতে ট্রান্সফার হয়ে গেছে। অর্থাৎ দাম কমলেও চাহিদা বাড়বে না, বা দাম বেড়ে গেলেও চাহিদাটা কমে আসবে না। আয় পরিবর্তন যদি হয়, ভোক্তার আয় যদি কমে যায়, তাহলে সে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারবে না, সে কারণেও চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। আয় বেড়ে গেলে সে ওই দ্রব্য থেকে আরো আধুনিক দ্রব্যে হয়তো রূপান্তর পরিবর্তন করতে পারে, ট্রান্সফার হতে পারে, সেই ক্ষেত্রেও তার চাহিদার ব্যতিক্রম ঘটতে পারে, দামের সাথে
অবস্থা বলতে যখন যে ধরনের সিচুয়েশন থাকে, এখন মনে করো যে আমরা যেমন করোনা কালে চলছি, করোনার সময় উৎপাদন তেমন হয় না, স্বাভাবিকভাবে দ্রব্যের দাম বেড়ে যায়। এখন আমরা তো আর খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারি না, খাবার আমাদের খেতেই হয়। কাজেই চাহিদাটা যেমন ছিল তখন তেমনই থাকতে পারে, দাম বাড়লেও আমাদের কিনতে হচ্ছে, দাম কমলেও কমার তো কোনো সুযোগই নেই। আবার কলেরা যখন হয় তখন দেখা যায় যে মানুষ মাছ মাংস একটু কম খায়, সেই কারণে সেই সময় আবার মাছের দামটা কমলেও চাহিদাটা খুব একটা বাড়ে না। অর্থাৎ অবস্থাগত কারণে যদি চাহিদা কমে যায় বা বেড়ে যায়, সেই ক্ষেত্রে দাম কোনো ভূমিকা রাখতে পারে না। পরবর্তী পয়েন্ট আমি লিখেছি এখানে 4 নম্বরে, ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা। এটা কি জিনিস? এখন যে দাম আছে বেড়েছে, মনে করি আমরা 5 টাকা একটা দ্রব্যের দাম ছিল, এটা বেড়ে 10 টাকা হয়েছে। এটা ধরে নিই একটা ডিমের দাম, ডিম, হ্যাঁ, এখন ডিমটা 10 টাকা দাম অলরেডি হয়ে গেছে, বেড়ে গেছে, করোনার কারণে ধরে নিতে বেড়ে গেছে 10 টাকা। এখন এরা বলছে দোকানদার এই ডিমের দাম আরো বাড়বে, 20 টাকা হবে। এইরকম সিচুয়েশন যদি তৈরি হয় কখনো যে ভবিষ্যতে আরো দাম বাড়ার সম্ভাবনা আছে এবং বাজারে এটা স্বাভাবিকভাবে ক্রেতারা জেনে যায়, সেই ক্ষেত্রে ডিমের চাহিদার দাম বাড়লেও কমবে না, বরঞ্চ মানুষ আরো বেশি করে ডিম খাবে, যাতে পরবর্তীতে তার না খেলেও চলে। এরকম একটা পেঁয়াজের দাম যদি বেড়ে যায়, এখন মানুষ, দোকানদার বললো যে ভাই কিনে নিয়ে যান, না কিনলে 2 দিন পরে আরো দাম বেড়ে যাবে, তখন ক্রেতা কি করেন, দাম বেড়েছে তারপরে সে চাহিদা বেশি করে। এই সকল ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। আর এটা হলো ভ্যাবলেন দ্রব্য। ভ্যাবলেন দ্রব্যটা কি? বিলাস ধরনের দ্রব্য, মানুষ তার আভিজাত্য প্রকাশ করার জন্য, তারপরে হলো সে শৌখিনতা বশত যেসব দ্রব্যগুলো ব্যবহার করে, সেই সব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কাজ করে না। গিফেন দ্রব্য অর্থাৎ যেসব দ্রব্যগুলো মানুষের প্রয়োজনে অতি প্রয়োজনীয়, যেটা না হলে মানুষের জীবন চলে না, সেই দ্রব্যগুলোর ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধি কাজ করবে না। আরেকটা হলো বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্যগুলো যদি স্বাভাবিক দ্রব্যের সাথে সাথে বিকল্প দ্রব্যেরও দাম বেড়ে যায়, সেই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কাজ করে না। এখন এই বিকল্প দ্রব্য কোনটা? যদি চায়ের দাম বাড়ে, সাথে সাথে কফির দাম বেড়ে গেল, চা কফি কিন্তু একই ধরনের দ্রব্য, যেটা খেলে মানুষের একটা মানসিক প্রশান্তি আসে। আমরা মনে করি যে চা খেলে যদি মাথাটা ভালো হয়ে গেল, ব্রেনটা খুলে গেল, এরকম। তো যারা চা খেতে অভ্যস্ত, তাদের কাছে যদি চায়ের দামও বেড়েছে, কফির দামও বেড়ে গেছে, সেক্ষেত্রে সে চা খাওয়া কমাবে না, বরঞ্চ যেখানে ছিল সেখানেই থাকার চেষ্টা করবে। অর্থাৎ বিকল্প দ্রব্যের ক্ষেত্রেও আমরা চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম দেখতে পাবো, চাহিদা বৃদ্ধি সেখানে কাজ করবে না। এখন আসো সর্বশেষ, চাহিদার স্থিতিস্থাপকতা। এটা কি? ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি চাহিদার স্থিতিস্থাপকতা। এই যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, এটা কখনো কম হয়, কখনো বেশি হয়। আমরা জানি কখন কম হবে, কখন বেশি হবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। তো চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যেটা হবে যে কোনো দ্রব্যের দামের পরিবর্তনে যদি চাহিদা পরিবর্তিত হয় কি পরিমাণে, বা চাহিদা কি মাত্রায় সাড়া দেয়, বা কতটুকু পরিবর্তন হলো, এই অবস্থাটাকে যখন আনুপাতিক হারে প্রকাশ করা হয়, তখন তাকে বলবো আমরা চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা তাহলে কাকে বলা হবে? দামের পরিবর্তনে ফলে চাহিদা যে মাত্রায় বা যে পরিমাণে সারা দিবে বলতে কমবে অথবা বাড়বে, সারা দিবে তার অনুপাত, এটাকে বলা হবে চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে দামের পরিবর্তনের
চাহিদা যে মাত্রায় সাড়া দেবে তার আনুপাতিক সম্পর্ককে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলব। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। এটার সূত্র আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।